দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭৯ বছরে চলে গেলেন না ফেরার দেশে। তিনি গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। বাংলাদেশের রাজনীতিতে তিনি পরিচিতি পেয়েছেন আপসহীন নেত্রী হিসেবে। খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কখনই জরুরি আইন জারি করেননি। তিনি ৩ বার প্রধানমন্ত্রী থাকার সময় একাধিকবার জরুরি আইন জারির পরিস্থিতি তৈরি হলেও তিনি তা করেননি। খালেদা জিয়াকে কাছ থেকে দেখেছেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদ। দেখেছেন একজন গৃহবধূ থেকে কিভাবে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের প্রধানমন্ত্রী। সেসব দিনের ঘটনা জানবো আজ। আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আসাদ মাহমুদ, যিনি আমেরিকার দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো বড় বড় গণমাধ্যমে। ভাই, আপনি তো বাংলাদেশে যখন সাংবাদিকতা করতেন তখন তো বিদেশি গণমাধ্যমে কাজ করতেন। সেই সময় আপনি কাছ থেকে দেখেছেন খালেদা জিয়াকে। একজন সাধারণ গৃহবধূ থেকে খালেদা জিয়া জাতীয় নেত্রী হয়ে ওঠার এই প্রক্রিয়াটি, এই রূপান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটি ছিল? এরশাদ বিরোধী আন্দোলনের সময় তার নেতৃত্ব শক্তি কোথায় ছিল? সেসব বিষয়ে যদি আপনি যেহেতু কাছ থেকে দেখেছেন সেইগুলো যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি যেটা আপনি বলছিলেন যে আমি তাকে দীর্ঘদিন থেকে খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছিল সাংবাদিক হিসেবে। আর আমি নিউ ইয়র্ক টাইমস এবং লন্ডন গার্ডিয়ানের বাংলাদেশ সংবাদদাতা ছিলাম। এ কারণে স্বাভাবিকভাবেই যেহেতু বিদেশি গণমাধ্যম আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সংবাদ মাধ্যম দেখে আমি যখনই ওনার ইন্টারভিউ চাইতাম উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন আমাকে। তো প্রথম আমার সঙ্গে ওনার দেখা হয় ১৯৮৩ সালের দিকে সম্ভবত। তখন মাত্র তিনি বিএনপির সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিএনপি খুব টালমাটাল অবস্থায় ছিল, আপনারা জানেন। জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করার পরপরই তো তারপরে ওই দলকে ঠিক রাখার জন্য তার দলের যারা অন্যান্য সিনিয়র নেতা ছিলেন তারা ঠিক করলেন যে বেগম জিয়াকে এইটার সভাপতি করতে হবে। তো সেই হিসেবে তিনি একেবারেই রিলাক্টেন্ট একটা দলনেত্রী ছিলেন। আমার ধারণা আছে তিনি এটা নিজে চাননি আর কি। কিন্তু যেটা বললাম যে দলকে এক রাখার জন্য, বিকজ বিএনপিতে তো বিভিন্ন পথের পার্থক্যের মানুষ ছিল, তো তাদেরকে ধরে রাখার জন্য ওই জিয়া পরিবারের কাউকে দরকার ছিল তাদের। যেমন শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রেও যেটা হয়েছে আমরা সবাই জানি, শেখ হাসিনাকে সে কারণেই দলের সভানেত্রী করা হয়েছিল। যা হোক, তো আর তখন তো তারেক জিয়া খুবই অল্প বয়স, তাকে তো বলার প্রশ্ন আসে না। তো বেগম জিয়া পরে গেলেন এবং আমি প্রথম থেকেই ওনাকে আমি যেটা লক্ষ্য করেছি যে উনি খুব শাই ছিলেন, খুব লাজুক টাইপের ছিলেন এবং প্রথমে উনি খুব একটা কথাবার্তা বলতেও পারতেন না তেমন। তো তখন থেকেই আমি তাকে দেখেছি। প্রথম আমার সঙ্গে তার মানে ব্যক্তিগত সাক্ষাৎ হয় ১৯৮৩ সাল, মানে উনি সভানেত্রী হওয়ার পরপরই কর্নেল মুস্তাফিজুর রহমান ছিলেন, আপনার মনে আছে হয়তো, উনি বিএনপির একজন নেতা ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন প্রথম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন। সেই সময় উনি জেনারেল জিয়াউর রহমানের সময়ও সম্ভবত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। যা হোক, তো ওই তার গুলশানের বাড়িতে উনি দেখা করতেন সাংবাদিকরা গেলে। তার কারণ উনি তো ক্যান্টনমেন্টের ভিতরে থাকতেন একটা, সেখানে সবার তো যাতায়াত অবাধ ছিল না। এ কারণেই উনি কর্নেল মুস্তাফিজ সাহেবের বাসায় দেখা করতেন। তো যাই হোক, আমি প্রথমে গেলাম দেখা করতে, কথাবার্তা হলো। আমার খুবই ভদ্র, বিনয়ী এবং নম্র স্বভাবের একজন সাধারণ মহিলা, আমার কাছে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি। উনি কথা বলতো, মানে খুব একটা কথা বলতে চাইতেন না, কম কথা বলতেন। একবার নিতান্ত প্রশ্ন না করলে উনি সাধারণত কথা বলতেন না নিজে থেকে। তো এরপর থেকেই ওনার সঙ্গে আমার নানান বৈঠকে ওনার পরিচয় হয় এবং উনি আমাকে পরের দিকে আমি বুঝতে পারলাম উনি আমাকে বেশ পছন্দই করতেন। তার কারণ আমি যেহেতু বিদেশি পত্র পত্রিকায় কাজ করতাম, সেখানে লেখালেখি করতাম, আর আমার কলিগরা যখন বিদেশ থেকে আসতো তো তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যেতাম ওনার কাছে। তো উনি তো ইংরেজি বলতেন না, হয়তো দু একটা বলতে পারতেন কিন্তু খুব ফ্লুয়েন্ট ছিলেন না ইংরেজিতে। তো সেই কারণে উনি বলতেন যে আমি বাংলায় বলবো, আপনি ট্রান্সলেট করবেন না।
আমি তার আনঅফিসিয়াল ইন্টারপ্রিটার হয়ে গেলাম পরে। অনেকবার আমি এই কাজ করেছি। তো যাই হোক, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পরেই উনি ওই বিশেষ করে বিদেশিদের কাছে ইয়ে করলেন। তো দেখা ইন্টারভিউ নিতে গেলে আমি সাধারণত ওনার ইন্টারপ্রেটারের কাজটা করতাম। তো একদিন এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। একবার আমরা জানতে চাইলাম ওনার কাছে যে আপনার জেনারেল জিয়ার সঙ্গে আপনার বিয়ে হলো কিভাবে। তো উনি খুব লাজুক হয়ে মুচকি একটু হেসে বললেন, এটাও কি আপনাদের জানতে হবে? আমি বললাম, জি ম্যাডাম, আপনি তো এখন জাতীয় নেত্রী, স্বাভাবিকভাবে আপনার ব্যাপারে অনেকের আগ্রহ আছে, তো আমাদের তো কাজই এটা, মানে জনগণকে জানানো। আপনি যদি কিছু মনে না করেন তখন বলেন। তো উনি তখন বললেন যে একদিন দিনাজপুরে ওনাদের বাবার বাড়িতে একদিন সম্ভবত বাইরে থেকে কোথাও ফিরেছেন বিকেলের দিকে, কলেজ থেকে বলেছিলেন, আমার ঠিক মনে নেই। তো বললো যে আমি ঘরে ঢুকে আমাদের ড্রয়িং রুমে দেখলাম যে এক ইয়াং একজন লোক বসে আছেন, আমি তো তাকে চিনি না আগে। তো পরে গেলাম তার ভিতরে যেয়ে, তারপরে আমার আম্মা বললেন যে ওর নাম হলো জিয়া, এখানে এই ক্যাপ্টেন হিসেবে, পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে এখানে পোস্টেড, তো আমাদের সাথে দেখা করতে আসতেছে, যে তুমি একটু যাও, হাত হাত মুখ ধুয়ে একটু নাস্তা টাস্তা দাও ওনাকে। তো এইভাবে প্রথম ওনার সঙ্গে আমার মানে সামনাসামনি দেখা হলো, যোগাযোগ হলো। পরে যাই হোক, আমার বিয়ের প্রস্তাব আসলো আব্বার কাছে, তখন আব্বা মানে আমাকে বিয়ে দিতেন ওনার সাথে। তো সেই সূত্রেই ওনার সঙ্গে আমার পরিচয়। আমি এবার ঠাট্টা করে বললাম যে মানে আপনাদের সঙ্গে কোনো মানে এমনি কোনো সম্পর্ক ছিল না? বললো না না না, এটা একেবারেই পারিবারিক বিয়েতে আমার মানে বিয়ে হয়েছে আর কি। যাই হোক, তো তারপরে ওনার সঙ্গে যখন মানে বিরোধী দলে থাকতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখা সাক্ষাৎ হয়েছে। আর সবসময় ওনাকে আমি দেখেছি খুবই সাদামাটা পোশাকে থাকতেন, একদম সাধারণ শাড়ি পরতেন, কোনো মানে কোনো মেকআপ টেকআপ করতেন না সাধারণ। তো এরপরে এরকম হতে হতে তো 9 বছর তো এরশাদের শাসনামল গেল। উনি প্রচন্ড সাফার করেছেন তখন। আপনাদের হয়তো মনে আসছে 1986 সালের একটা নির্বাচন যখন হয়, তখন বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই বলেছিল যে তার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। তো এরপরে হঠাৎ করে এরশাদের মানে কৌশলে শেখ হাসিনা পা দিলেন, পা দিলেন, এবং তিনি সেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেন। কিন্তু খালেদা জিয়া বললেন যে আমি এটা করতে পারবো না। তখন থেকেই তাকে আপসহীন নেত্রী বলা শুরু হলো, এবং আক্ষরিক অর্থে সেটা তিনি ছিলেন। তিনি কখনোই কোনো মানে এই সমস্ত কম্প্রোমাইজের মধ্যে বা কূট কৌশলের মাধ্যমে ক্ষমতার কাছাকাছি যাওয়া ক্ষমতা, এটা উনি কখনো করেননি। তো তার প্রতিদান উনি পেয়েছিলেন 1991 সালে যখন নির্বাচন হয়। তখন অনেকের ধারণা ছিল যে উনি যে সরি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এরকম একটা ইয়ে ছিল। হ্যাঁ, তো তো আমারও মনে হচ্ছিল, তাই অনেকেরই মনে হচ্ছিল। কিন্তু যাই হোক, ফলাফল তো আপনারা জানেন যে 91 সালে এবং এতটাই আওয়ামী লীগ ক্ষমতা আসবে এতটাই নিশ্চিত ছিল সবাই, এবং এমনকি খালেদা জিয়াও মনে করেছিলেন, এবং আপনাদের মনে আছে কিনা জানি না, তিনি কিন্তু হরতাল ডেকেছিলেন নির্বাচনের পরের দিন, যে উনি ভেবেছিলেন যে তাকে হারানো হবে এবং উনি মানে জিতবেন না। এটা আমার এখনো মনে স্পষ্ট মনে আছে। আমি ওনাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি হরতাল ডাকতে গেলেন কেন আগের থেকে? হ্যাঁ, তো যাই হোক, পরে তো নির্বাচনটা হলো, উনি প্রধানমন্ত্রী হলেন। আমার এখনো মনে আছে 1991 সালের 19 মার্চ উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, মানে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আর কি, ক্ষমতা ওনার কাছে ছিল। তো এরশাদের জায়গায় যেহেতু তিনি আসছিলেন সেই কারণে, তো তখন তার 1 সপ্তাহ আগে ওনার সঙ্গে দেখা করতে যাই ওই গুলশানে মোস্তাফিজুর রহমান সাহেবের বাড়িতে। হ্যাঁ, তো যাওয়ার পরে আমি দেখলাম যে উনি আমার সঙ্গে এক জাপানি পত্রিকার একজন সাংবাদিক ছিল, তাকে নিয়ে গেছিলাম সঙ্গে করে। আমি আগেই ফোন করে বলেছিলাম যে ম্যাডাম, আমার সঙ্গে
জাপানি কলিগ আসবে, তো উনি বললেন যে ঠিক আছে আপনি আসেন, মানে এক সপ্তাহ আগে। তো আমি গেলাম, যে ওনাকে দেখলাম একেবারে সাদা, আমাকে পরে আমার জাপানি কলিগ বললো যে উনি তো খুবই সিম্পল টাইপের মানুষ, মানে কোনো ইয়ে টিয়ে না। বললাম হ্যাঁ উনি এরকমই পোশাক আশাক, মানে শাড়ি টাড়ি, কোনো বৈচিত্র্য আমি দেখিনি কখনো। তো এরপরে 19 তারিখে যখন উনি শপথ নিলেন, টিভিতে আমি দেখলাম যে উনি মানে চশমা পরা, ওনার চুলটা খুব ইয়ে করা, মানে উপরের দিকে একটু পাফ করা। তো এটা দেখে আমার কাছে একটু অবাক লাগলো যে আমি এক সপ্তাহ আগে তার সঙ্গে আমি কোনো, এই যে 9 বছরের মধ্যে তাকে আমি কোনোদিন চশমা পড়তে দেখিনি। তখন তো ওনার বয়সও কম ছিল, চোখের কোনো সমস্যা ছিল বলে আমি জানি না। আমার ধারণা তাকে তার যারা মানে পারিষদ যারা ছিল তারা বলছে যে এখন তো আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, তো আপনাকে একটু ভারিক্কি দেখাইতে হবে, আপনাকে একটু ব্যক্তিত্ব, এই জন্য আপনাকে চশমা পড়তে হবে, আপনি ভালো করে মেকআপ টেকআপ নিয়ে আপনি এগুলা করবেন না। এটা আমার ধারণা, তাছাড়া ওনাকে এরকম হওয়ার কথা না। তো তখন আমার কাছে মনে হলো যে আরে ক্ষমতায় গেলে মানুষের এরকম রাতারাতি পরিবর্তন হয় কিভাবে। তো যেটা হলো, তো যাই হোক ইয়ে করলাম, ক্ষমতায় গেলেন উনি। ক্ষমতায় যাওয়ার পরে প্রথম যেদিন সংসদ অধিবেশন বসে, সেদিন আমরা সবাই অন্যান্য সাংবাদিকের মতো আমিও গেলাম। এরকম একটা, শেখ হাসিনা হলো বিরোধী দলীয় নেত্রী, তো একটা দুইজন মহিলা, বাংলাদেশের মতো একটা পুরুষ প্রধান মুসলিম দেশে একজন প্রধানমন্ত্রী মহিলা, একজন বিরোধী দলীয় নেত্রী মহিলা, এটা একটা ঐতিহাসিক ঘটনা। তো আমরা গেলাম সবাই। তো সংসদ শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি দেখলাম যে বেগম জিয়া ওনার যে মানে সংসদ নেত্রীর যে অফিস, সেখান থেকে বের হচ্ছেন, সঙ্গে তার স্টাফ অফিসিয়াল যারা আছে সবাই তার সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, মানে মেন মানে সংসদে উনি ঢুকবেন আর মেন ইয়েতে, কি বলে ওইটাকে, একটু কক্ষে ঢুকবেন। তো এর মধ্যে হাঁটতে যেয়ে আমি তো একটু পাশের দিকে, পিছনের দিকে দাঁড়িয়েছিলাম, উনি আমাকে দেখেছেন। দেখার পরে দেখলাম যে উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন ওখানে। দাঁড়িয়ে গিয়ে আমাকে বললেন যে আচ্ছা সাহেব আপনি ওখানে দাঁড়ানো কেন, তো আপনি এদিকে আসেন। তো আসলাম, আসার পরে ওনার সাথে যারা ছিল তারা চিন্তা করলো যে আমি তো বিশাল ব্যক্তি, যে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছে, ওনাকে দেখে ডাকলো। তো যাই হোক, অনেকেই আমাকে চিনতো আর কি, যেমন মোসাদ্দেক আলী ফালু ছিলেন তার PS2 আর কি, তারপরে আরো কয়েকজন ওনার সেক্রেটারি ছিলেন, আরো কয়েকজন ছিলেন। তো আমাকে বললেন, খুব মানে হাসতে হাসতে বললেন যে কি ব্যাপার, আমাকে কি ভুলে গেলেন নাকি আপনি? আমি বললাম জি না ম্যাডাম। বলে আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে এত মানুষ আমার সঙ্গে দেখা করতে আসলো, আপনি তো আসলেন না একবার। আমি বললাম দেখেন আপনি তো ব্যস্ত মানুষ, এখন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার কত কাজ। তো তখন বললো কি যে আপনি কি কখনো চেষ্টা করেছেন আমার সঙ্গে দেখা করার, মানে আপনি কি ফোন করেছেন আমাকে কখন আমার অফিসে? আমি বললাম জি না। তো আপনি কেমনে বুঝলেন যে আমি এত ব্যস্ত যে আপনাকে আমি সময় দিতে পারিনি? আমি বললাম না ম্যাডাম, আমি ইচ্ছা করে করি নাই। তারপর দেখে ফালুর সঙ্গে যে ছিল, ফালুর সাথে সাথেই বললো যে আসাদ ভাই, সে আমাকে চিনতো আগের থেকেই আর কি। তো আপনি ম্যাডাম তো বলছে যে আপনি কবে আসবেন বলেন, আর কালকেই চলে আসেন, কালকে উনি ফ্রি আছেন মোটামুটি। তা আমি বললাম যে ফালু, আমি এখনো ইয়ে না, তবে আমি সময় নিয়ে একটা সময় বের করে আপনাকে জানাবো, তখন ওনার সঙ্গে দেখা হবে। তারপরে বেগম জিয়া তখন বললেন যে আপনি আসবেন কিন্তু অবশ্যই। আমি বললাম জি জি ম্যাডাম, আপনি আসবেন। তো আমি ইচ্ছা করেই সাধারণত আমার মানে কেরিয়ারে আমাকে যারা চেনে, আমি সাধারণত ক্ষমতায় যারা যায় তাদের সঙ্গে আমি সাধারণত ব্যক্তিগত কোনো সম্পর্ক গড়ার চেষ্টা করি না। এটা আমার কাছে খুব অনৈতিক একটা কাজ মনে হয়। হ্যাঁ, তো তার কারণ যখন কেউ ক্ষমতায় যায় তখন তো তাদের নানান ধরনের কার্যকলাপ থাকবে এবং সেটা সমালোচনার ব্যাপার। ভাই হ্যাঁ, তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া আপনাকে যেতে বললেন, আপনিও মোটামুটি রাজিও হলেন, তারপরে কি আপনি তার সাথে দেখা করতে চাননি আর? না, আমি দেখা করি না, ইচ্ছা করেই দেখা করিনি। আমি জানি যে বেশি এরকম খাতির টাতির করে তো কোনো লাভ নাই। মানে এখন বিএনপি পন্থী সাংবাদিক তো আর আমি ছিলাম না যে তাদের কিছু দরকার ছিল। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে উনি যাওয়ার পরে সম্ভবত 2 মাস বা 3 মাস পরেই, প্রধানমন্ত্রী হওয়ার পরে কমনওয়েলথের সামিট হচ্ছিল, মানে শীর্ষ সরকার প্রধানদের সম্মেলন হচ্ছিল জিম্বাবুয়েতে, হারারেতে, রাজধানী। তো আমাকে তখনকার ওনার যে PS ছিলেন সাবিউদ্দিন আহমেদ, তিনি আমাকে বাসায় ফোন করেন, বললো যে আরশাদ, উনি আমাকে তুমি বলতেন, আমি আগের থেকেই চিনতাম ওনাকে।
এই যে এখন যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ আছেন না উপদেষ্টা, তাদের ক্লাসমেট আর কি উনি। তো সে আমার পরিচিত, খুবই ঘনিষ্ঠ ছিলাম। আমাকে বললো যে আরশাদ তুমি রেডি হও, এইরকম প্রধানমন্ত্রীর সঙ্গে যেতে হবে, মানে তুমি সামিটে যাবে, তো আমরা অলরেডি তোমার নাম ইয়ে করতে। আমি বললাম যে সামি ভাই আমাকে কেন নেবেন, মানে আমি কেন, আমাকে কোন ক্রাইটেরিয়া আমাকে নেবেন? বললো যে না না, এরশাদ বিরোধী আন্দোলনে তোমার একটা প্রচন্ড ভূমিকা ছিল, তুমি বিদেশি নিউ ইয়র্ক টাইমস এবং গার্ডিয়ানে অনেক লেখালেখি করেছো, এটা নিয়ে তো অনেক বিদেশে হয়েছে। আমি বললাম ওটা তো আমার কাজ ছিল, আমি তো প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়ার জন্য এটা করি, হ্যাঁ ওটাই তো আমার কাজ। তো তখন আমি আরেকটা কথা বললাম ওনাকে যে দেখেন, এরশাদ ছিল অনির্বাচিত স্বৈর শাসক, হ্যাঁ, তার এই সমস্ত সাংবাদিকদের ঘুষ দেওয়া, সাংবাদিকদের জমি দেওয়া, বিদেশ নিয়ে যাওয়া, এগুলো তার দরকার ছিল তাদেরকে দলে রাখার। তো বেগম জিয়া তো একটা ক্লিন ইলেকশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ওনার তো এগুলো করার দরকার নেই, আপনারা এগুলা করবেন না কখন, আপনার সাংবাদিকদের কাজ করতে দেন। তখন আমি আরো বললাম যে আপনারা দুইটা ইনস্টিটিউশনকে মানে হাত দিয়ে নষ্ট করেন না, একটা হলো বিচার বিভাগ আর একটা হলো সংবাদ মাধ্যম। এদেরকে যদি আপনারা এইভাবে মানে প্রলোভন দেখান, তাহলে দেশের সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না কোথাও, আপনারা এটা করেন না। তো যাই হোক, কে কার কথা শোনে, পরে দেখলাম যে সব হুমড়ি খেয়ে পড়লো। বেগম জিয়ার কত ঘনিষ্ঠ কেউ এইসব বিদেশে যাবে, জমি নিবে, তারপরে ফ্ল্যাট নিবে, এগুলো করতে থাকে। যাই হোক, যে কথাটা বলছিলাম, তো এরপরে মানে স্বাভাবিকভাবেই উনি তো নানান রকমের কাজকর্ম করতে থাকলেন, সরকারে থাকলে যেটা হয়, এবং উনি বিভিন্ন রকমের সমালোচনার সম্মুখীন হতে থাকলেন। তো ইতিমধ্যে 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার হয়ে যে বর্ষপূর্তি অ্যানিভার্সারি উপলক্ষে আমি একটা লেখা লিখলাম, ওনার মূল্যায়ন, 1 বছরের মূল্যায়ন সেটা। তো মূল্যায়ন করার পরে আমি স্বাভাবিকভাবে যেটা ওনার খারাপ দিক ছিল সেগুলো উল্লেখ করলাম, ভালো দিক ছিল সেটা উল্লেখ করলাম। কিন্তু গার্ডিয়ানে ছাপা হলো, বেশ বড় করে রিপোর্টটা ছাপা হওয়ার পরে দেখলাম যে সংবাদ মানে সরকারের মধ্যে খুব বিরূপ প্রতিক্রিয়া হলো। আমার পত্রিকাতে ওনার রিজয়েন্ডার দিলেন যে এগুলা ঠিক না। পরের থেকে আমি দেখলাম যে উনি আমাকে মানে একটু পছন্দ করছেন না। তো পরে প্রেস কনফারেন্সে গেলেও আমি দাঁড়ালেও দেখলাম, আগে তো খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করতেন যে কেমন আছেন টাছেন, এগুলা উনি বলছিলেন না। তারপরে খুব মানে একটু রাগান্বিত হয়ে বলতেন, বলেন বলেন কি প্রশ্ন করবেন বলেন। তো আমি একদিন প্রথম বললাম ওনাকে যে দেখেন, জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন ওনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বোন, ইভেন আপনারও কারা আত্মীয় ছিল এগুলো তো আমরা কেউ জানতাম না, দেশের মানুষ কেউ জানতো, উনি এটা প্রশ্রয় দিতেন না কখনো। তো আপনি ক্ষমতা আসার পরে দেখতে পাচ্ছি যে খুরশিদ জাহান হক, সাইদ ইস্কান্দার, এরা মন্ত্রী হচ্ছে এবং এমপি হচ্ছে। তো এটা তো জেনারেল জিয়াউর রহমান বেঁচে থাকতে এগুলো আপনি করেননি, আপনি কেন করছেন? তো উনি দেখলাম বেশ রেগে গেলেন আর কি প্রেস কনফারেন্সে, যে বললেন কি এগুলো কি বেআইনি কাজ নাকি, আইনে লেখা আছে ওরা হতে পারবে না। আমি বললাম যে দেখেন, এটা তো আইনের ব্যাপার না, আমি বলছি এটা নৈতিকতার ব্যাপার। আর জেনারেল জিয়াউর রহমানের সততা এবং তিনি যে স্বজনপ্রীতি পছন্দ করতেন না, সেই জিনিসটাই আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি। আপনি রেগে যাচ্ছেন কেন আমার কথায়? আমি তো আপনাকে সাংবাদিক হিসেবে আমার এগুলো প্রশ্ন করা আমার কাজ, আমি সেই কাজটাই করছি। তো আপনি এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না কাইন্ডলি। তো যাই হোক, এটা করে আমাকে এত পছন্দ করতেন না। তো এরপরে যাই হোক, ওনার তো প্রথম টার্ম শেষ হলো, তারপরে দ্বিতীয় টার্মে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাকে বলি, যে ক্ষমতায় উনি তখন 2000 সাল, তখন শেখ হাসিনা ক্ষমতায় 2001 সালের নির্বাচন। তখন আমার নিউ ইয়র্ক টাইমস এর কলিগ ব্যারি বিরাক ছিলেন দিল্লি ব্যুরো চিফ আর কি, সাউথ এশিয়া ব্যুরো চিফ। সে আসলো ঢাকাতে, এসে বললো যে আরশাদ, তো সামনে তো নির্বাচন, তো আমরা প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার একটা ইন্টারভিউ করবো, বিরোধী দলীয় নেত্রীর একটা ইন্টারভিউ। আমি বললাম ঠিক আছে। আমি বললাম শেখ হাসিনা তো আমাকে পছন্দ করে না, আমি তার লেখালেখি করি, তার বিপক্ষে যায়, এই জন্য আমাকে পছন্দ করে না। ওটা তুমি নিজে যোগাযোগ করো তার অফিসের সঙ্গে, তুমি যেহেতু নিউ ইয়র্ক টাইমসে তোমাকে ইন্টারভিউ দেবে। তো আমি খালেদা বেগম জিয়ারটা আমি
মানে অ্যারেঞ্জ করবো এটা। তো আমি ওনাকে ওনার অফিসে ফোন করলাম, ফোন করে বললো যে ঠিক আছে। তখন উনি বিরোধী দলীয় নেত্রীর মিন্ট রোডের একটা বাড়িতে ওনার অফিস ছিল, উনি ক্যান্টনমেন্টে থাকতেন কিন্তু ওইখানে। আর আনোয়ার জাহিদ ছিলেন তার প্রেস অ্যাডভাইজার। মানে তো আমরা গেলাম, যাওয়ার পরেই আমাকে উনি দেখে, মানে অনেকদিন পর দেখা হলো সত্যি কথা বলতে কি, আমার ওই উনি নির্বাচনে হেরে যাওয়ার পরে আর ওনার সাথে আমার যোগাযোগ হয়নি। আর উনি আমাকে পছন্দও করতেন না তখন, আগের কথা হয়তো মনে রেখেছিলেন। তো এবার আশ্চর্যজনক ভাবে আমি দেখলাম যে আমরা যখন ভিতরে গেলাম, আমাকে প্রথমে দেখেই বললেন যে আশরাফ সাহেব, খুব হাসতে হাসতে, কেমন আছেন কেমন আছেন। তা আমি বললাম ম্যাডাম ভালো আছি, আপনার কি অবস্থা। তো ওনার আবার আর্থারাইটিস এর ব্যথা ছিল, উনি উঠতে বসতে পারতেন না আর উঠে দাঁড়াতে পারতেন না, খুব কষ্ট হতো না। তো উনি একটা ওই হট ওয়াটার ব্যাগ পায়ের নিচে রাখতেন মানে। তো উনি উঠতে যাচ্ছিলেন, আমি বললাম ম্যাডাম আপনি বসেন বসেন, ওঠার দরকার নেই, বসেন। তো তো বসলেন, তারপরে বললো যে উনি নিজের থেকে বাংলায় বলছিলেন আর কি, বলছিলেন যে আপনার লেখাগুলা খুব ভালো হচ্ছে, লেখাগুলা খুব ভালো হচ্ছে। তো এই শেখ হাসিনা সম্পর্কে যে কথাগুলো লিখছেন, মানে শেখ হাসিনার বিরুদ্ধে যাচ্ছে, ওনার পক্ষে যাচ্ছে, সেটা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তো আমি চিন্তা করলাম, আমি খুব গুরুত্ব দিচ্ছিলাম না এই কারণে যে আমি তো লিখি ইংরেজিতে, বাইরের কাগজে, উনি তো ইংরেজিতে পড়ে বলে আমার জানা ছিল না। তো উনি আবার কেন এগুলা বারবার করে বলতেছে। তা আমি কোনো মানে তেমন কোনো গুরুত্ব না দিয়ে বললাম, জি ম্যাডাম, আমার যেটা কাজ সেই কাজই করেছি, এটা আমি এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করছি না, এগুলো। তারপরে ইন্টারভিউ শুরু হওয়ার পরে জাহিদ ভাই, আনোয়ার জাহিদ, উনি মানে ট্রান্সলেট করার জন্য, তো ওনাকে থামিয়ে দিয়ে বেগম জিয়া বললেন যে না না, আশরাফ সাহেব এটা করবে, উনি অনেকদিন থেকে আমার মানে ট্রান্সলেশনটা করে আর কি। উনি, আশরাফ সাহেব আপনি ট্রান্সলেশনটা করেন। তো ব্যারি বিরাগ যে আমার কলিগ ছিল, তারা আমরা পাশাপাশি বসলাম, বসে নানান প্রশ্ন করতে থাকলাম। তো প্রায় 1 ঘন্টা কথা বলার পরে আমরা তখন বের হয়ে আসবো। তো ব্যারি আগে বের হয়েছে, বের হওয়ার পরে আমি মাত্র 1 পা, তখন ওই ঘরের ভিতর, আমার 1 পা বাইরে। হঠাৎ দেখি উনি বলছেন যে আচ্ছা সাহেব আর একটা কথা শুনুন। তো আমি আবার পিছনে ফিরে তাকিয়েছি, জি ম্যাডাম বলেন। উনি দেখলাম খুব কষ্ট করছে, আমি বললাম আপনি বসেন বসেন, আপনি দাঁড়াতে হবে না, আপনি বসেন। তো আমি বললাম ম্যাডাম বলেন কি ব্যাপার। তখন উনি বললেন যে আবারও বললেন যে আপনি লেখাগুলো কিন্তু বন্ধ করবেন না, আপনার লেখাগুলো খুব ভালো হচ্ছে। তখন আমি বললাম যে ম্যাডাম আপনি কি পড়েন এগুলা, আমি তো ইংরেজিতে লিখি। তখন উনি বললেন, খুব মানে মনে হলো যে অপমানিত বোধ করেছেন, তখন বললেন যে আমি কি না পড়ে এতগুলো কথা আপনাকে বললাম। তাই বললাম না না ম্যাডাম, আমি সেই অর্থে বলিনি, আমি চিন্তা করেছি যে আপনি এত ব্যস্ত, আমার লেখা পড়ার আপনার সময় কোথায়। বলে না না না, আপনি খুব ভালো লেখেন, আপনি লিখতে থাকেন। তো এইটা বলার পরে আমরা বের হলাম। বের হওয়ার পরে আমার ব্যারি বিরাক, আমার বন্ধু, বলছে ইংরেজিতে, বললে আরশাদ, ইট সিমস শি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ ইয়োর্স। মানে মনে হচ্ছে যে তোমাদের, ওনার যেভাবে তোমাকে, উনি তোমার সাথে কথা বলতেছে, আমি বাংলা বুঝি না, কিন্তু মনে হচ্ছে ওনার বডি ল্যাঙ্গুয়েজে তোমাকে খুব পছন্দ করে, তুমি তার খুব ভালো বন্ধু। আমি বললাম ব্যারি দেখো, ওনারা যতক্ষণ বিরোধী দলে থাকে ততক্ষণ আমাদের বন্ধু থাকে, আবার সরকারে যখন যাবে তখন দেখো কি হয় অবস্থা। যাই হোক, 2001 সালের নির্বাচন হলো, উনি তো ক্ষমতায় গেলেন। ক্ষমতায় যাওয়ার পরে প্রথম প্রেস কনফারেন্স, উনি মনে হয় ভুটানে একটা রাষ্ট্রীয় সফরে গেছিলেন, সরকারি সফরে, ওখান থেকে আসার পরে একটা প্রেস কনফারেন্স করার পরে তখন আমরা গেলাম সবাই। তো এক প্রশ্ন, অনেক অনেক প্রেস, এই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছিল, প্রধানমন্ত্রীর ইয়েটা আর কি। তো ওখানে গণভবনের প্রেস কনফারেন্স আমরা গেলাম। যাওয়ার পরে আমি একজনে কি প্রশ্ন করলো, ওই মোশায়েবি কথাবার্তা, অভিনন্দন, এটা সেটা। তো আমি, দ্বিতীয় প্রশ্নটা ছিল, আমি দাঁড়ালাম, আমাকে দেখে উনি বললেন আশরাফ সাহেব কেমন আছেন, ভালো আছেন। আমি বললাম জি ম্যাডাম ভালো আছি। তো আপনাকে অভিনন্দন, আপনার মানে নির্বাচনের পরে তো আপনার সঙ্গে দেখা হয়নি, তো অভিনন্দন আপনাকে। আমার দুটো প্রশ্ন আছে, বলেন। মোরশেদ খান ছিল তার ফরেন মিনিস্টার, কেমন, আর সালাউদ্দিন কাদের চৌধুরী তখন মন্ত্রীর পদমর্যাদায়, ওনার সংসদ বিষয়ক উপদেষ্টা। আমি ওনাকে বললাম যে ম্যাডাম, আপনি তো ইলেকশনের আগে বলেছিলেন মানে যে আপনারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। তো আমার প্রথম প্রশ্ন হলো, আপনি যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা বানিয়েছেন, তো তার বিরুদ্ধে তো
চট্টগ্রামে ছাত্রদল নেতা নিটোল হত্যা মামলার তিনি 1 নম্বর আসামি, পুলিশ চার্জশিট দিয়েছে। তো এখন আপনি আমাকে বলেন, আপনি যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তো এর বিরুদ্ধে এই খুনের মামলাটা সামনে কিভাবে আগাবে? পুলিশ তো তাকে অ্যারেস্ট করবে না বা কিছুই করবে না। তো উনি দেখলাম খুব মানে মানে বিরক্ত বোধ করছেন। তো আমি বললাম যে এই 16 কোটি মানুষের দেশে, তখন 16 কোটি মানুষ ছিল, আপনি কি কোনো মানে অবিতর্কিত কাউকে পেলেন না এই পদে বসানোর জন্য? এখন এই মামলাটা সামনে কিভাবে আগাবে আপনি এটা বলেন আমাকে। তো উনি বললেন কি, মামলায় কি তার সাজা হয়েছে? কোর্ট তো তাকে সাজা দেয় নাই। আমি বললাম, জি ম্যাডাম, কোর্ট তাকে সাজা দেয় নাই, কিন্তু কোর্ট তো তাকে খালাসও দেয় নাই। তো আপনি সেটা অপেক্ষা করতে পারতেন সেই পর্যন্ত, আপনি কেন করলেন এটা? তো তখন যেটা হয়, একটু তর্কাতর্কি হচ্ছিল এটা নিয়ে, তখন ওই বিএনপি পন্থী দালাল সাংবাদিকরা সব চিল্লাচিল্লি শুরু করছে পিছন থেকে। আমাকে বলছে যে আপনার এত বড় সাহস, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে তর্ক করতেছেন, মানে আমাকে অনেক ইয়ে করলো। তো বাধ্য হয়ে আমি বসে গেলাম, মানে আমার উদ্দেশ্য ছিল প্রশ্নটা করা, আমি প্রশ্ন করলাম সেটা। তো দেখলাম উনি খুবই বিরক্ত, আর প্রশ্ন করতে মানে অন্যান্য আরো কয়েকজন প্রশ্ন করতে চাচ্ছিল, উনি দেখলাম যে উনি চলে যেতে চাচ্ছেন, মানে উনি এতটাই বিরক্ত হয়েছিল। পরে উনি আরো দুটো প্রশ্ন করে নেওয়ার পরে উনি উঠে দাঁড়িয়েছেন, প্রেস কনফারেন্স শেষ। তো যখনই আমি দেখলাম যে উনি উঠে চলে যাচ্ছেন, আমি বললাম, ম্যাডাম আমার তো 2টা প্রশ্ন ছিল, আপনি তো আরেকটা প্রশ্নের উত্তর দেন নাই। তো খুব বিরক্ত সহকারে উনি বললেন, আবার বসলেন, বসে বললেন, বলেন দ্বিতীয় প্রশ্ন কি? আমি বললাম, আপনার পাশে যে আপনার পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান সাহেব বসে আছেন না? বলে, জি। উনি কি করছে আপনি জানেন? তাই আমি উনি জিজ্ঞেস করলেন কি করছে। আমি বললাম যে উনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে উনি 17 জন আত্মীয় স্বজন নিয়ে উমরা করতে গেছেন জেদ্দাতে। তো আমাদের বাংলাদেশ বিমানে উনি আসার সময় যারা আগে টিকিট কেটেছিল, আমাদের শ্রমিক ভাইয়েরা ওখানে যারা কাজ করে, 17 জনকে তারা অফলোড করেছে বিমান, মন্ত্রীর নির্দেশে, যেহেতু মন্ত্রীর আত্মীয় স্বজন যাবে, এবং তাদেরকে দেশে আসতে দেয়নি। এইটা পত্র পত্রিকায় আসছে। তো এইটা কি ওনার কি উচিত হয়েছে, এটা মন্ত্রী হয় এইভাবে ক্ষমতার অপব্যবহার করা? এবং আপনার ভাবমূর্তি কোথায় যাচ্ছে, যে যারা যে সমস্ত শ্রমিকরা যাদেরকে অফলোড করেছিল, তারা নিশ্চয়ই আপনাকে মনে মনে গালিগালাজ করতেছে যে নতুন ক্ষমতা এসে আবার এগুলো কি শুরু করলো, আমাদের সাথে এরকম কেন করছে। তো যাই হোক, উনি এটা বলার পরে বলছে, কোথাও পাইছেন আপনি? আমি বললাম, এটা পত্র পত্রিকা আসছে। তো উনি বললেন যে পত্রপত্রিকা আসছে কি, সব কথা কি সত্যি নাকি? আমি বললাম, সত্যি যদি না হয় তাহলে আপনি রিজয়েন্ডার দিবেন, তো যদি সত্যি না হয়। আর তখন উনি বলছেন কি, আপনারা প্রত্যেকটা জিনিস উল্টাপাল্টা লিখবেন আর আমাদের প্রত্যেকটা রিজয়েন্ডার দিতে হবে, আমাদের কোনো কাজ নাই, অন্য কোনো কাজ নাই। আমি বললাম যে দেখেন ম্যাডাম, আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে আসিনি, আমি বলছি যে আপনার সরকারের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, নষ্ট হচ্ছে। আমি আপনাকে সেই কথাটাই মনে করিয়ে দেওয়ার জন্য এই প্রশ্নটা করলাম। তো তারপরে যেটা হয়, আবার অন্যান্য ওই বিএনপি পন্থী সাংবাদিকরা খুব খেপে টেপে গেল আমার পরে যাওয়ার পরে। তো তারপরে উনি আর কোনো প্রশ্ন না দিয়ে উনি প্রেস কনফারেন্স শেষ করে দিলেন। তো এই কথাগুলো আমি এই জন্য উল্লেখ করলাম যে বিরোধী দলে থাকতে শেখ হাসিনার বেলাও, উনি যখন বিরোধী ছিলেন আমাদের খুব বন্ধু ছিলেন। শেখ হাসিনা আমাকে বলতো যে, আরশাদ, খালেদা জিয়ার সম্পর্কে যে কথাগুলো লিখতেছো খুব ভালো লেখা হচ্ছে। আর যখনই শেখ হাসিনা ক্ষমতায় আসো, তখন মানে আমি তার চক্ষুশূল হয়ে দাঁড়াবো। আর একটা জিনিস দেখেন, তো এরকম তারপরে তো ওই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে তো আর দেখা যায় 2001 সালের কথা। ইতিমধ্যে এই লেখালেখির কারণে আমাকে বিএনপির মানে সরকার বা তারা আমাকে পছন্দ করছিল না। তো এর মধ্যে হাওয়া ভবন নিয়ে অনেক কথাবার্তা শুরু হলো, তখন যে হাওয়া ভবন একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে তারেক রহমান ইত্যাদি নিয়ে। তো আমি এটা নিয়ে একটা লেখা লিখলাম একটা বিদেশি কাগজ। এইটা আবার সম্ভবত ইনকিলাব অথবা কিছু এরকম একটা কেউ এই জিনিসটা লিখলো, মানে অনুবাদ করে প্রথম পাতায় ছাপা হওয়ার পরে তারা প্রচন্ড মানে এটা নিয়ে খুব প্রতিক্রিয়া দেখালো, এবং আমার বিরুদ্ধে তারা নানান রকমের আমাকে হয়রানি করা, এই গোয়েন্দা বাহিনী দিয়ে আমাকে টেলিফোন করানো, ইনকাম ট্যাক্সের লোক আমাকে ফোন করে, মানে এসবির লোক আমার সঙ্গে যোগাযোগ। আমার স্ত্রীও বেশ একটু ভয় পেয়ে গেল যে তুমি কি করতেছো, আমার তো এখন ভয় লাগতেছে।
তো যাই হোক, এরপরে প্রধানমন্ত্রীর দপ্তরে একজন খুব মানে পাওয়ারফুল একজন আমলা ছিলেন, তিনি আমার দীর্ঘকালের বন্ধু। তিনি একদিন আমাকে বললেন যে, আরশাদ, আপনাকে একটা কথা বলি, আপনাকে কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারছি না, আপনি তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যান, আপনাকে কিন্তু এরা ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে যেতে চান না, আপনি প্রেস মিনিস্টার হইতে চান না, আপনি কোনো জমি জাতি নিতে চান না, তো এটাই আপনাকে নিয়ে তো তারা বড় বিপদে আছে, আপনি তো কোনো কিছুই চাচ্ছেন না। তো উনি বললেন যে, আমি তো জানি যে আপনি এগুলো চাওয়ার লোক না, মানে আপনি সাংবাদিকতাই করতে আসছেন, আপনি এখানে ধান্দাবাজি করতে আসেন নাই, কিন্তু আমাদের পক্ষেও, আমি যদিও মানে এখন সরকারে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আমাদের পক্ষেও আপনাকে প্রোটেক্ট করা সম্ভব হচ্ছে না, আপনি তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যান। তারপরে ওই 2002 সালের ওই হাওয়া ভবনের রিপোর্টটা ছাপা হয়েছিল সম্ভবত জুন মাসের দিকে 2002 সালে। তো উনি এই কথা বলার পরে আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম। আমি চিন্তা করলাম যে আমাকে হয়তো মানে মানে আমি আর মানে চলাফেরা করতে পারছিলাম না। আমি আমার ড্রাইভারকে বলতাম যে, দেখো তো আমাদের ফলো করে কিনা কোনো গাড়ি। এই শঙ্কিত হয়ে আমি তখন মানে আমার নিউ ইয়র্ক টাইমসের কলিগকে ফোন করলাম, ফোন করে বললাম যে আমার এই অবস্থা। বললো যে, তুমি কনগ্রাচুলেশন, তুমি তোমার জায়গায় ঠিক আছো, তুমি চিন্তা করো না, তুমি মানে দেশ ছেড়ে আমার আমেরিকায় চলে আসো। তো তখন আমি আমেরিকায় চলে গেলাম। তো 2008 সালে ক্ষমতা মানে বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার পরে আমি প্রথম তারপরে আসি আর কি দেশে। তো এই হচ্ছে কাহিনী। এই কথাগুলো এই জন্য বলা দরকার যে এগুলো মানুষের জানা দরকার, এই কারণে যে সাংবাদিকের কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতায় যারা থাকে তাদের জবাব দিয়ে আদায় করা। এখন সেটা না করে আপনি যদি এই ধান্দাবাজি, প্লট, বিদেশে পোস্টিং এই সমস্ত করতে যান, তাহলে তো মানে দেশের 12টা বাজবে। আরেকটা দেখেন, আমার আরেক বলেন। হ্যাঁ, আপনার সাথে আসলেন বেগম খালেদা জিয়া যখন আর ক্ষমতায় নেই, তারপরে কি তার সাথে আর কখনো যোগাযোগ হয়েছে বা দেখা হয়েছে কিনা, তারপরে পার্টটা যদি একটু বলতেন। না, তারপর তো শেখ হাসিনা এসে তো ওনাকে জেলেই দিয়ে দিলেন, তারপরে আর কোনো সময় দেখা সাক্ষাৎ হয়নি। এই হচ্ছে মোটামুটি আমার ইয়ে। কিন্তু ওই যেটা আমি একটু আগে বলছিলাম আপনার সাথে মানে আলাপচারিতায়, যে তার এই অসুস্থতা নিয়ে বা তার চিকিৎসা নিয়ে যে ধরনের বাড়াবাড়ি শুরু হয়েছিল, আমার কাছে এটা মানে সাংবাদিকতার পরিপন্থী কাজ বলে মনে হয়, বিশেষ করে সংবাদ মাধ্যমগুলো। ওনাকে বিদেশ নেবে কি নেবে না, ওনার তো 80 বছর বয়স হচ্ছে, দীর্ঘদিন থেকে অসুস্থ, আর মৃত্যু তো একটা স্বাভাবিক, মানে এটা তো একটা চরম সত্য জিনিস, এটাতে অস্বীকার করার তো কোনো উপায় নেই। তো এই জিনিসগুলো আমার কাছে খারাপ লাগছে। এটা নিয়েও আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা যদি কোনো মানে আগ্রহী হন তাহলে সেটাও পড়ে দেখতে পারেন আমার টাইম লাইনে। ভাই, আপনার আসলে এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে খালেদা জিয়ার সঙ্গে যে আপনার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, আপনার স্মৃতিচারণ করলেন, আমরা আসলে আমরা অনেক কিছু জানতাম না, আজকে জানলাম খালেদা জিয়ার সাথে সম্পর্ক এবং তার সরকারের সময় একরকম ভূমিকা, বিরোধী দলের সময় সাংবাদিকদের সাথে তিনি আসলে আপনাকে খুব পছন্দই করতেন। আপনি আসলে সাংবাদিকতার এই কারণে তার সাথে যোগাযোগ রাখেননি, কারণ যেহেতু আমার মনে হয়েছিল যে আপনি যখন বলছিলেন যে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, তাকে অফিসে যাওয়ার কথা বলেছিলেন, সৌজন্য সাক্ষাৎ দেখা করতেও পারতেন আর কি। হ্যাঁ, কোন সুযোগ সুবিধা না নিলেন, কিন্তু একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী উনি আপনাকে দাওয়াত দিয়েছেন, সেটি হয়তো আমার মনে হয়েছে যে আপনি দেখা করলে খারাপ হতো না। যাই হোক, সেটি আপনি একদম একান্ত নিজস্ব ব্যাপার। যে না, আমার সাথে আমার কারণটা বললাম, আমি কেন দেখা করিনি। আমি কোনো পার্সোনাল কোনো রিলেশনশিপে মানে সব ক্ষমতায় যারা থাকে তাদের সঙ্গে আমি এটা করি না। একদম তাই, কারণ ব্যক্তিগত সম্পর্ক ভালো হয়ে গেলে আসলে সাংবাদিকতার বড় বাধা তৈরি হয়, যেটা নাকি আমরা এই আওয়ামী লীগের সময় দেখেছি, যারা অনেক ভালো সাংবাদিক ছিল এবং আওয়ামী লীগের নানান রকম সুযোগ সুবিধা নেওয়ার কারণে কেউ আর সরকারের যে অনৈতিক ঘটনাগুলো ছিল কেউ আর লিখতো না, এমনি আড্ডা স্থলে আলোচনা করতো, সমালোচনা করতো, কিন্তু তাদের পত্রিকায় বা গণমাধ্যমে বা টেলিভিশনে সেই খবরটি আসতো না। এটাই সত্য, ব্যক্তিগত সম্পর্ক থাকলে সে জায়গা থেকে সুযোগ সুবিধা নিতে পারে। আপনার এই জীবন উপলব্ধি থেকে, এই ঘটনা থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, এবং আমরা একটি অদেখা খালেদা জিয়ার একটি অংশ দেখতে পেলাম আপনার এই বক্তব্যের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসাদ মাহমুদের খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ।
এ বিষয়ে আপনিও আপনার কথা লিখতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।